গত ক্লাসের পর থেকে ভারতের খনিজ সম্পদ আজকে কন্টিনিউ করব। আগের দিন আমি কি ক্লাসে নিয়েছিলাম, যেখানে খনিজ সম্পদের শ্রেণীবিভাগ বলেছিলাম, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ অর্থাৎ কয়লা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছিল। তারপর থেকে যে সমস্ত খনিজগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে উল্লেখযোগ্য আকরিক লোহা, খনিজ তেল, ম্যাঙ্গানিজ, বক্সাইড, অভ্র, এগুলো। তার মধ্যে আজকে প্রথম হেডিং করো আকরিক লোহা, খুব গুরুত্বপূর্ণ। ঠিক কালকের পর থেকে আমি কন্টিনিউ করছি। আকরিক লোহা, আকরিক লোহা। দেখো, প্রথমেই আকরিক লোহা বললে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, যে যখন আমরা কোনো ধাতু, লোহা তো একটা ধাতু, যখন আমরা ধাতু উত্তোলন করি সেটা কী হিসাবে পাই? সেটা আকরিক হিসাবে পাই, হ্যাঁ কি না? সেই আকরিককে কী করা হয়? শোধন করা হয়, বা আকরিককে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পিওর একটা ধাতুতে পরিণত করা হয়। তাই প্রথমেই যেটা জানার দরকার, এটা ধাতুবিদ্যারও পাঠ, যখন সায়েন্স ধাতুবিদ্যা পড়াবো এই জিনিসগুলোই বলবো, যে লোহার কোন কোন আকরিক আমাদের খনন করা হয় বা আকরিক পাওয়া যায়, তাদের সংকেত কী বা তাদের বৈশিষ্ট্য কী। ওকে, চলো। আকরিক লোহার আন্ডারে হেডিং করো লৌহ আকরিক বলে। লৌহ আকরিক, লৌহ আকরিকের মধ্যে কী কী লৌহ আকরিক গুরুত্বপূর্ণ? 1 নম্বর লেখো ম্যাগনেটাইট। আশা করি এগুলো সায়েন্সের নাম শুনেছো। ম্যাগনেটাইট, ম্যাগনেটের ফর্মুলা কি? Fe3O4। দেখো, ভেবো না আমি কেমিস্ট্রি কিছু ডিসকাস করছি, কিন্তু এইগুলো আকরিক লোহার মধ্যে পড়ে নিতে হয়, ঠিক আছে? যেমন আমি কয়লার ভাগগুলো বলেছিলাম, এখানে কিন্তু লৌহ আকরিকেরও কিছু ভাগ, মোটামুটি 4 প্রকার ভাগ, তার পার্সেন্টেজ কিন্তু জেনে নিতে হয়। ফার্স্ট হচ্ছে ম্যাগনেটাইট, সংকেত লিখলাম। এই ক্ষেত্রে যেমন কার্বনের ক্ষেত্রে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, যেমন কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করেছি, এখানে যে লৌহ আকরিকগুলোকে ভাগ করব, যে ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট আর সিডারাইট, এটা কার উপর ভিত্তি করে? এটাও হচ্ছে কার্বন পার্সেন্ট, এই কারণ বলছি, সরি, লোহার পার্সেন্টেজের উপর ভিত্তি করে। তাই এর আন্ডারে লিখে রাখো লোহার পরিমাণ। তাড়াতাড়ি লিখবে, আজ ক্লাস শেষ করতে হবে এই টপিকটা। লোহার পরিমাণ 72.4%। লোহার পরিমাণ 72.4%। লিখেছো? নেক্সট পয়েন্ট করে লিখে রাখো, আচ্ছা এটাকে একটু বক্স করে রাখো। নেক্সট পয়েন্ট করে লিখে রাখো এটি অতি উৎকৃষ্ট। এটি অতি উৎকৃষ্ট। উৎকৃষ্টতার মান কার উপর ডিপেন্ড করে? যেটা মেন আমরা ধাতু বা খনিজ যেটাই চাই, তার পরিমাণ যখন সব থেকে বেশি থাকবে, সেটা সব থেকে বেশি উৎকৃষ্ট হবে। হয়েছে? নেক্সট নোট ডাউন করবে এর রং। এর রং একদম ডার্ক, মানে একদম পুরো কালো যাকে বলে। ওকে, এবার ম্যাগনেটাইটের একটা ভালো প্রপার্টিজ রয়েছে, ব্যাকেটে লিখে রাখতে পারো স্টার দিয়ে, প্রাকৃতিক চুম্বক। আমরা যে চুম্বক যে থাকে, যেটা চৌম্বক পদার্থ হিসেবে যেটা বলতে পারি, সেটা একদম এই লোহার এই আকরিকটার মধ্যে সেই বৈশিষ্ট্য বর্তমান। ওকে, কোনো অসুবিধা নেই। চলো, নেক্সট একটা জিনিস জানার দরকার, যেটা বিভিন্ন পরীক্ষায় পড়ে, যে এই ম্যাগনেটাইট লৌহ আকরিক কীভাবে পাওয়া যায় বা কীভাবে রূপান্তরিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো আগ্নেয় ও রূপান্তরিত শিলায়, আগ্নেয় ও রূপান্তরিত শিলায়, আগ্নেয় ও রূপান্তরিত শিলায় স্তরাকৃত অবস্থায় থাকে বা স্তরাকারে থাকে। স্তরাকারে কথাটা বেশি গ্রহণযোগ্য, স্তরাকারে বর্তমান কি এই ম্যাগনেটাইট। বলো, কোনো ডাউট নেই? যদি লেখা হয়ে যায়, নেক্সট প্রত্যেকে নোট ডাউন করবে 2 নম্বর হেমাটাইট। হেমাটাইট, হেমাটাইট। তাহলে হেমাটাইট কি? লিখে নাও Fe2O3, হেমাটাইট। ওকে, এই ক্ষেত্রে লোহার পরিমাণ কত? নোট ডাউন করো, লোহার পরিমাণ একটু কম, 70%। লোহার পরিমাণ 70%। ওকে, রং কীরকম? রং হচ্ছে লালচে ধূসর। রং হচ্ছে লালচে ধূসর। ওকে, রং হচ্ছে লালচে ধূসর। হয়েছে? কোনো বোঝা গেছে? চলো, এবার উত্তোলন নিষ্কাশন, এক্ষেত্রে হেমাটাইটটা সব থেকে সহজতর। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে রাখো নিষ্কাশন ও উত্তোলন। নিষ্কাশন ও উত্তোলন
সবচেয়ে সহজতর বা সবচেয়ে সহজ হয় এই ক্ষেত্রে। হচ্ছে কোশ্চেন আসে কোন প্রকার লৌহ আকরিক নিষ্কাশন উত্তোলন সব থেকে সহজ, বিশেষ করে নিষ্কাশন দিয়ে কোশ্চেনটা আসে, বোঝা গেছে সেটা কি, সেটা হচ্ছে হেমাটাইট। অসুবিধা নেই, চল নেক্সট 3 নম্বর নোট ডাউন করবে যে লিমোনাইট। লিমোনাইট লিখে রাখো, এর সংকেত লিখে রাখো 2Fe2O3 3 অণু জল। লিমোনাইট প্রত্যেকে সংকেত লিখেছো, লিখে রাখো লোহার পরিমাণ 60%, লোহার পরিমাণ 60%, নোট ডাউন করা হয়েছে। এবার খুব গুরুত্বপূর্ণ রং, এর রং লিখে নাও, তোমরা হয়তো শুনে অবাক হবে যে লোহার আকরিকের এরকম রং হয়, সেটা হচ্ছে হলুদ রং। হলুদ রং বোঝা গেছে, নোট ডাউন করে নাও যে এটি বা এই প্রকার লোহার আকরিক গভীর পাললিক শিলায় বর্তমান। লিখে নাও গভীর পাললিক শিলায় বর্তমান। গভীর পাললিক শিলায় বর্তমান। নোট ডাউন করেছো, হয়েছে প্রত্যেকে। চলো 4 নম্বর নোট ডাউন করবে সিডেরাইট। আগেরটা এমনি আগ্নেয়শিলা, আগ্নেয়শিলাতেই বর্তমান, ঠিক আছে, আগ্নেয়শিলা থাকে, হচ্ছে। চলো নেক্সট, মানে তোমার হেমাটাইট আর ম্যাগনেটাইটের খুব পার্থক্য থাকে না, খুব পার্থক্য নয়। নেক্সট নোট ডাউন করো সিডেরাইট। সিডেরাইট এর ফর্মুলা কি? FeCO3, যাকে মানে কেমিক্যালি ফেরাস কার্বনেটও বলা হয়, ঠিক আছে, লিখে রাখতে পারো এর রাসায়নিক নাম ফেরাস কার্বনেট। ওকে, এর রাসায়নিক নাম ফেরাস কার্বনেট, হয়েছে। আমি আর লেখালাম না। লোহার পরিমাণ লিখে রাখো, লোহার পরিমাণ লিখে রাখো 48%, হয়েছে। রং লিখে রাখো, রং লিখে রাখো ধূসর বাদামি, হয়েছে। রং হচ্ছে ধূসর বাদামি, আর এটা অঙ্গরময় পাললিক শিলায় বর্তমান। লিখে রাখো অঙ্গীভূত পাললিক শিলায় বর্তমান। ওকে, প্রথম 3 প্রকার ম্যাগনেটাইট, হেমাটাইট ও লিমোনাইট, এটা হচ্ছে ভারতে পাওয়া যায়। তার মধ্যে লিমোনাইটটা ভারতে অল্প পরিমাণ পাওয়া যায়, কিন্তু সিডেরাইট ভারতে একদমই পাওয়া যায় না, হচ্ছে। তোমার লিখে নিতে পারো, আমি আর লেখাচ্ছি না, যে ম্যাগনেটাইট ও হেমাটাইট ভারতে পাওয়া যায়, লিমোনাইট ভারতে খুব অল্প পরিমাণে পাওয়া যায়, কিন্তু সিডেরাইট ভারতে একদমই পাওয়া যায় না, হচ্ছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, অসুবিধা নেই তো? চলো, এই হলো আমাদের ডিফারেন্ট টাইপ অফ লোহার আকরিক। এছাড়া বর্গ আয়রন বলে আর একটা লোহার আকরিক পাওয়া যায়, লেখার দরকার নেই, বা লিখে রাখতে পারো বর্গ আয়রন বলে, যেখানে প্রায় লোহার পরিমাণ 30 to 33%, অতি নিচু মানের লোহা, কিন্তু এটি ভারতে একেবারেই পাওয়া যায় না। ওকে, লিখতেও পারো স্পেশাল নোট করে যে বর্গ আয়রন বা টাইটেনিয়ামও বলা হয়, যেটিতে 30 থেকে 33% লোহার পরিমাণ থাকে, একটা ধূসর বা একটা লালচে ধূসর বর্ণ রং হয়, কিন্তু ভারতে একদমই পাওয়া যায় না, অতি নিকৃষ্ট মানের লৌহ আকরিক বলতে পারো, হচ্ছে। কোনো অসুবিধা নেই। চলো নেক্সট, প্রত্যেকে পয়েন্ট হেডিং করবে, গুরুত্বপূর্ণ কিন্তু, যে ভারতের লৌহ খনি, ভারতের লৌহ খনি, যেমন কয়লা খনি প্রত্যেকটাতে আলাদা করে লেখানো হয়েছে, এটা লৌহ খনি। তবে কয়লা খনি যেমন গন্ডোয়ানা টার্সারিতে ভাগ করা হয়েছে, লৌহ খনি এরকম কোনো ভাগ নেই। ওকে, লৌহ খনি সম্পর্কে যদি লিখতে আরম্ভ হয়, ফার্স্ট যে রাজ্যের নাম আসে যে ভারতের মধ্যে আকরিক লৌহ উৎপাদনে প্রথম, সেটা হলো, লিখে নাও, ওড়িশা। ওড়িশা, দেখো কি জানতে হবে, ওড়িশার কোথায় কোথায় পাওয়া যায়, এবং এই প্রাপ্ত লোহা আমরা কোথায় ব্যবহার করি বা কোথায় পাঠাচ্ছি, কোথায় রপ্তানি করছি, এটা হচ্ছে এইভাবে কিন্তু আমরা এগোবো।
লিখে নাও যে ময়ূরভঞ্জের জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক একটা জায়গার নাম বলে দেবে এটি কোন রাজ্যে অবস্থিত, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ময়ূরভঞ্জের গুরু মহিষানী, গুরু মহিষানী, বাদাম পাহাড়, বাদাম পাহাড়, কেওনঝড়, কোনো বানান বা কোনো মানে হাতের লেখা বা কিছু সমস্যা হলে কিছু জিজ্ঞাসা করে নিও। এই এই প্রত্যেক তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে দেখো মেঘদাবুরু, কেওনঝড়, কয়েকা ও দন্তেন্ন ঝড়, কেওনঝড়। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো যে কেওনঝড়, তারপরে বলদা ও বলানি লিখেছো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু লেখা হয়েছে। এবার এইগুলো হচ্ছে উড়িষ্যার মধ্যে প্রাপ্ত। দেখো একটা জিনিস বলে নিই, আমি যেগুলো লেখাচ্ছি তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু হয়, কোনো তোমরা বই বা কোনো জায়গা কোনো জিনিস ফলো করতে পারো যেখানে হয়তো আরও ডিটেলসে বা আরেকটু তথ্য দেওয়া আছে, তো তোমরা কিন্তু নোট ডাউন করে নিও। ওকে, এবার এই যে প্রাপ্ত লৌহা এটা কোথায় ব্যবহার করা হয়? দেখো এটা ব্যবহার করা হয়, দেখো স্টিল প্লান্টের সম্পর্কে কিন্তু আগের দিন একটু ধারণা দিয়েছি। স্টিল প্লান্ট মোটামুটি অনেকগুলো জায়গাতে ভিলাই থেকে দুর্গাপুর, জামশেদপুর, রাউরকেল্লার কথা উল্লেখ করা হয়েছে। এই যে প্রাপ্ত লোহা এটা হচ্ছে রাউরকেল্লা ও জামশেদপুরে ব্যবহৃত হয়। লিখে নাও রাউরকেল্লা, রাউরকেল্লা ও জামশেদপুর লৌহ ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়। জামশেদপুর লৌহ ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়, লৌহ ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়। নোট ডাউন করেছো প্রত্যেকে? এরপরে আর একটা জিনিসও লিখে রাখো ব্র্যাকেটে যে বালেশ্বরের নিকটে যে পারদ্বীপ বন্দর রয়েছে, পারদ্বীপ বন্দর রয়েছে যেখানে, সেই বন্দর দিয়ে এই উড়িষ্যা থেকে প্রাপ্ত লোহা জাপানে রপ্তানি করা হয়। লিখেছো? জাস্ট নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ যে পারাদ্বীপ বন্দরের দ্বারা বা বন্দরের সাহায্যে বা পারাদ্বীপ বন্দরের মাধ্যমে এই লোহা জাপানে রপ্তানি করা হয়। জাপানে তো আন্ডারলাইন করে রাখো, জাপানে রপ্তানি করা হয়। হয়েছে? বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। এই গেল হচ্ছে উড়িষ্যা। আমি প্রত্যেকটা যখন খনিজ ওয়ার্ক সম্পর্কে আলোচনা করা হয়ে যাবে আমি নোট ডাউন, যেমন কৃষিতে নোট ডাউন করে দিয়েছিলাম, আমি এখানেও নোট ডাউন করে দেবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড রাজ্য। আমি ওই জন্য এখানে স্পেশাল কিছু লেখাচ্ছি না, তবে এটুকু শুনে রাখো যে লৌহ আকরিক উৎপাদনে ভারতের মধ্যে প্রথম হলো উড়িষ্যা এখনও পর্যন্ত, আর এটা থাকবেও, কেন উড়িষ্যার সঞ্চিত মানে আকরিক প্রচুর। ওকে, চলো উড়িষ্যার পরে নেক্সট হেডিং করো ছত্তিশগড়। নেক্সট হেডিং করো ছত্তিশগড়। দেখো ছত্তিশগড় কী লেখাবো, কোথায় কোথায় পাওয়া যায় লেখাবো, আর হচ্ছে ওই যে প্রাপ্ত আকরিক এর ব্যবহার কী হচ্ছে লিখে রাখো। বাস্তার জেলার, বাস্তার জেলার বাইলিডিলা, বাইলিডিলা বা অনেক জায়গায় বাইলাডিলাও থাকে, বাইলাডিলা, রাওঘাট, রাওঘাট, দুর্গ জেলার, দুর্গ জেলার ডাল্লি রাজ্যেরা, ভালো করে নোট ডাউন করবে, ডাল্লি রাজ হারা বা জিরা এরকম বলা হয়। ওকে, স্পেলিংটা ঠিক করে নোট ডাউন করবে। হয়েছে? এই হলো ছত্তিশগড়ের। এই ছত্তিশগড় থেকে যে প্রাপ্ত লোহা কোথায় ব্যবহৃত হয় লিখে রাখো, ভিলাইয়ের লৌহ ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়, ভিলাই স্টিল প্ল্যান্টে ব্যবহৃত হয়। নোট ডাউন করা হয়েছে? চলো নেক্সট রাজ্যের নাম লেখো ঝাড়খণ্ড। নেক্সট রাজ্যের নাম লেখো ঝাড়খণ্ড, গুরুত্বপূর্ণ। দেখো ঝাড়খণ্ডে কোথায়? সিংভূম জেলার,
সিংভূম জেলার নোয়ামুন্ডি, সিংভূম জেলার নোয়ামুন্ডি, গুয়া ও পালামৌ জেলার, ভালো করে নোট ডাউন করো, এগুলো একটু পড়ে নিও তাহলেই মুখস্থ হয়ে যাবে, জিকের মতো কোশ্চেন আছে এগুলো। পালামৌ জেলার ডাল্টনগঞ্জ, ডাল্টনগঞ্জ, ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এছাড়াও ডাল্টনগঞ্জ চিড়িয়া লেখা হয়েছে। দেখো ভালো করে জিনিস মনে রাখো, এই যে টাইপের কোশ্চেনগুলো না, এগুলো স্ট্যাটিক জিকেরও কোশ্চেন, এগুলো জিওগ্রাফিরও কোশ্চেন, যে কোনো জায়গায় আসতে পারে। নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনটা বলো, কোনটা বলো? নোয়ামুন্ডি গুয়া ও পালামৌ জেলার ডাল্টনগঞ্জ চিড়িয়া, ঠিক আছে, লেখা হয়েছে। চলো নেক্সট, তাহলে এখান থেকে প্রাপ্ত লোহা কোথায় কাজে লাগবে? প্রাপ্ত লোহা কোথায় কাজে লাগবে? প্রাপ্ত লোহা কাজে লাগাবো হচ্ছে জামশেদপুর, জামশেদপুর, দুর্গাপুর ও কুলটি, জামশেদপুর, দুর্গাপুর ও কুলটি, দুর্গাপুর ও কুলটি, দুর্গাপুর ও কুলটিতে ব্যবহৃত হয়। ওকে, অসুবিধা নেই। চলো, এই গেল হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পর নেক্সট নোট ডাউন করবে গোয়া। দেখো গোয়া ছোট্ট রাজ্য, কিন্তু গোয়ায় খুব যথেষ্ট পরিমাণে আকরিক লোহা উৎপন্ন হয়, যথেষ্ট পরিমাণে। নোট ডাউন করে রাখো কোন কোন জায়গায়, জায়গাগুলোর নাম ইম্পর্টেন্ট। বারজন, বারজন, বিচলিক, নামগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। বিচলিক, মাদুসা, মাদুসা, সাংসেম, নামগুলো একটু ইম্পর্টেন্ট। সাংসেম, কারুর আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বা উচ্চারণ বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করো। সাংসেম, কুজনেম, কুজনেম, সান্টম, এই জায়গায় লৌহ উত্তোলন খনি রয়েছে বা লৌহ খনি রয়েছে। ওকে, এবার এই জায়গা থেকে কি উৎপন্ন হয়? গোয়া অঞ্চলে বা মহারাষ্ট্র অঞ্চলে তেমন কোনো স্টিল প্ল্যান্ট নেই, তাহলে এটা কি হয়? লিখে রাখো যে মারাগাঁও, মারাগাঁও বন্দর থেকে বিদেশে রপ্তানি হয়, মারাগাঁও বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি হয়। বোঝা গেছে? এই হলো গোয়া। গোয়ার নামগুলো বুঝতে পেরেছো? আবার বলে দিচ্ছি, বারজন, বিচলিক, মাদুসা, সাংসেম, কুজনেম আর সাংটোম, নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমার হাতের লেখা বা কোনো সমস্যা হলে বুঝতে অসুবিধা হলে নোট জিজ্ঞাসা করে নাও। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করবে কর্ণাটক। কর্ণাটক ভালো করে দেখ, কর্ণাটকে কী বর্তমান? কর্ণাটকে কিন্তু একটু বিশেষ বর্তমান, সেটা হচ্ছে সর্ববৃহৎ ম্যাগনেটাইট খনি। আমি পরে নোট ডাউন করাচ্ছি, লিখে রাখো কুদ্রেমুখে, কুদ্রেমুখে, বাবাদুয়ান, বাবাদুয়ান বা এটাকে বলে বাবা বুদানও বলা হয়, বাবাদুয়ান, এটাকে ব্যাখ্যায় লিখে রাখো পাহাড়, এই পাহাড় অঞ্চলেই প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া লিখে রাখো বেলারি, চিত্রদুর্গ, হসপেট, হসপেট এই অঞ্চলগুলোতে কর্ণাটকের মধ্যে উল্লেখযোগ্য। এবার কেউ বলতে পারবে এই কর্ণাটক থেকে প্রাপ্ত লোহা কোথায় ব্যবহৃত হতে পারে? দেখো, কর্ণাটকেও কিন্তু দুটো বিশেষ লৌহ ইস্পাত কারখানা রয়েছে, একটা হলো ভদ্রাবতী, খুব পুরাতন, আর একটা হচ্ছে বিজয়নগর। এই ভদ্রাবতী ও বিজয়নগর লৌহ ইস্পাত কারখানায় ব্যবহৃত হয়। যখন আমি লৌহ ইস্পাত কারখানাগুলো সম্পর্কে পড়াবো, কোন কোন সালে প্রতিষ্ঠা হয়েছে, কোন কোন বিদেশি কোম্পানি সাহায্য করেছে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। লিখে রাখো ভদ্রাবতী ও বিজয়নগর স্টিল প্ল্যান্টে ব্যবহৃত হয়। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট নোট ডাউন করবে অন্ধ্রপ্রদেশ। স্যার বিজয়নগর কি স্যার কর্ণাটকেই? হ্যাঁ, বিজয়নগর যখন সাম্রাজ্য যেটা বলছিলাম সেটা তো কর্ণাটক নয়, সেটা কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা গোটা মিলিয়ে ছিল। কিন্তু বিজয়নগরের মেন যে হাম্পি যে রাজধানী বেস যেটা,
সেটা কর্ণাটক। তৎকালীন মহীশূরের মধ্যে পড়তো, এখন সেটা বর্তমানে কর্ণাটকের মধ্যে। ওকে, চল অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের নামগুলো মোটামুটি পরিচিত, দ্যাট ইজ নেলোর, কুড়াপলা, অ্যাকচুয়ালি কুডা ওরা উচ্চারণ করে, আমরা যেহেতু র বলি তাই কুড়া বলি, অ্যাকচুয়ালি ওটা কুড়াপলা, যেমন মানে কুডিপুচি বা কুচিপুড়ি যেমন উচ্চারণ হয় যেভাবে, ঠিক সেইভাবে। ওকে, কুন্নুল, কুন্নুল আর বীরনাভলি বা বীরনা ভ্যালি, এই চারটে জায়গায় অন্ধ্রপ্রদেশের মধ্যে গুরুত্বপূর্ণ লৌহ খনি বর্তমান। এবং এই প্রাপ্ত লৌহ খনি কোথায় ব্যবহৃত হয়? বিশাখাপত্তনম বন্দরের সাহায্যে বিদেশে রপ্তানি হয়। লিখে নাও। 3 নম্বরটা আরেকবার বলুন তো। 3 নম্বরটা বলতে হচ্ছে কুন্নুল। কুন্নুল কে বলুন তো, অস্পষ্ট। নেলোর, নেলোর, কুড়াপলা, কুন্নুল, বীরনা ভ্যালি। ওকে, চলো বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি হয়। হচ্ছে বিদেশে রপ্তানি হয়। এবং এই লৌহ খনির মধ্যে লাস্ট যে রাজ্যটা সম্পর্কে আমরা পড়ব, নোট ডাউন করবে, যে মহারাষ্ট্র। মহারাষ্ট্র দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু সেই মতো কোনো লৌহ উত্তোলন খনি নেই। ওকে, চলো মহারাষ্ট্রে কোথায়? লিখে দেখো, রত্নগিরি, চন্দ্রপুর, চান্দা আর সিন্ধুদুর্গ। চান্দা এটা। ওকে, চান্দা, সিন্ধুদুর্গ হয়েছে। এবার এই মহারাষ্ট্র থেকে যে প্রাপ্ত লোহা, এটা কোথায় ব্যবহৃত হয়? দেখো, মুম্বাই বন্দর কিন্তু খুব বিখ্যাত বন্দর, বৃহত্তম বন্দর। এই মুম্বাই বন্দর দিয়ে পশ্চিম ইউরোপে রপ্তানি হয়। লিখে নাও, মুম্বাই বন্দরের সাহায্যে কথা ঠিক না, মুম্বাই বন্দরের মাধ্যমে করো, মাধ্যমে পশ্চিম ইউরোপে রপ্তানি হয়। নোট ডাউন করেছো প্রত্যেকে? লেখা হয়েছে। দেখো, এই হলো বিশেষ বিভিন্ন অঞ্চলগুলো খনি। আমি একটা জিনিস প্রত্যেককে বলি, এইগুলো স্টাডি মেটেরিয়াল হিসাবে কোনো নোট আমি চাইলে দিয়ে দিতেই পারি, এখনও আমার কাছে যদি কেউ চাও বেঙ্গলিতে আমি পিডিএফ হিসেবে পাঠাতেই পারি। কিন্তু এই যে খাতায় যদি যতক্ষণ না তোমার নিজের মতো করে লেখা হচ্ছে, এছাড়া আমি প্রত্যেকটা রাজ্যে 4-5টা করে খনি সম্পর্কে লেখাচ্ছি, তোমাদের ডিটেল বইতে, ইন্টারনেটে যেখানেই পাবে, আরও 2-3টে তোমরা এখানে নোট ডাউন করবে, তবেই কিন্তু একটা ফুল নোট নিজের মতো করে তৈরি হয়। আমি এটা বারবার বলি, কোনো কিন্তু স্টাডি মেটেরিয়াল পিডিএফ সব জায়গায় এখন অ্যাভেলেবেল, চাইলেই আমাকে বললে আমি পাঠাতে পারি। কিন্তু যতক্ষণ না খাতায় তোমরা লিখছো কোনো জেনারেল স্টাডিজ বলতে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স আর সায়েন্স, এইটা জেনারেল স্টাডিজ বলে। এই জেনারেল স্টাডিজ কিন্তু উদ্ধার হবে না যতক্ষণ না খাতায় নোট ডাউন করা থাকে। বুঝতে পারলে? তাহলে বোঝা গেছে, এই যে এতগুলো রাজ্য বললাম, মোটামুটি 7খানা রাজ্য, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গোয়া, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্র, এর প্রত্যেকটা খনি এবং সেই খনি থেকে প্রাপ্ত লোহা কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে সেটা আমরা বললাম। এরপরে কিছু নোট ডাউন করে নাও, যে বিশেষ তথ্য বলে। বিশেষ তথ্য কি সম্পর্কে? আকরিক লোহা সম্পর্কে। নোট ডাউন করো, বিশেষ তথ্য। বিশেষ তথ্য, দেখো, এই যে বিশেষ তথ্য যে লিখবো, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? ভালো করে নোট ডাউন করো যে আমাদের ভারতবর্ষে কতটা এখনো পর্যন্ত কত আকরিক লোহা সঞ্চিত রয়েছে। লিখে রাখো, ফার্স্ট নোট ডাউন করো, সঞ্চিত আকরিক লোহা। সঞ্চিত আকরিক লোহা, সঞ্চিত আকরিক লোহা তার কতটা, টার্মটা খুব ইম্পর্টেন্ট, 2249 কোটি মেট্রিক টন। লিখেছ 2249 কোটি মেট্রিক টন। এবার ব্র্যাকেটে, এটা তো টোটাল ওভারঅল, এই ওভারঅলটা কি একই প্রজাতির? একেবারেই নয়। এর মধ্যে কি, এর মধ্যে দেখা যায় যে ম্যাগনেটাইট সেটি রয়েছে 37%, আর
তোমার হেমাটাইট রয়েছে 63%। ওকে, কারণ বাকি আমি বলেইছিলাম যে লিমোনাইট, সিডারাইট বা বর্গ আয়রন এর তেমন কোনো ভারতে যোগান নেই বা ভারতে এর কোনো প্রাপ্তির যোগ নেই। হয়েছে, কোনো অসুবিধা নেই। চলো এবার নেক্সট লিখবে চিড়িয়া কোন রাজ্য, দেখে হলেও বলো চিড়িয়া কোন রাজ্য। আমি লিখেছি চিড়িয়া যে মানে লৌহ আকরিক উত্তোলন খনি, এটি কোন রাজ্যে? ঝাড়খণ্ড। চলো চিড়িয়া ব্যাকেটে ঝাড়খণ্ড বলে লেখো। দেখো এক্ষুনি লেখালাম, কেউ খুঁজেই পাচ্ছ না। ঝাড়খণ্ড। এটি কেন উল্লেখযোগ্য? এটি ভারত তথা পৃথিবীর বৃহত্তম লৌহ খনি। লিখে নাও, ভারত তথা পৃথিবীর বৃহত্তম লৌহ খনি। দেখো এগুলো স্ট্যাটিক জিকে হিসাবেও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি একটু আগেই বললাম যে কুদ্রেমুখে, এটা কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। ভেরি গুড। এটি কেন উল্লেখযোগ্য? লিখে রাখো, এটি বৃহত্তম ম্যাগনেটাইট খনি। বৃহত্তম ম্যাগনেটাইট খনি। লিখেছ? এছাড়া এবার খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও, যে এই যে লৌহ আকরিক যে মানে আমরা উৎপন্ন হচ্ছে, এ তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম উৎপন্ন হয়। যদি টোটাল দেখি, টোটাল তাহলে টোটাল যদি বলি সঞ্চয়ের ভিত্তিতে ভারত কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম সঞ্চয়ের ভিত্তিতে। ওকে, প্রথম, কিন্তু এটা সঞ্চয়ের ভিত্তিতে বললাম। যদি আমি এটা উত্তোলনের ভিত্তিতে বলি, উৎপাদনে কিন্তু ভারত চতুর্থ। লিখে নাও, উৎপাদনের ভিত্তিতে ভারত পৃথিবীতে চতুর্থ। ওকে, এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বোঝা গেছে? দেখো আমি কোনো রাজ্য সম্পর্কে লেখাচ্ছি না, তবে শুনে রাখো রাজ্যের মধ্যে প্রথম কোনটা, সঞ্চয়ে প্রথম কোনটা? উড়িষ্যা। ঝাড়খণ্ড কোথায় বললাম আমি? ঝাড়খণ্ড আমি লিখিয়েছি, আমি প্রথমেই বলেছি উড়িষ্যা। ঝাড়খণ্ড দ্বিতীয়। যদি ওটা ম্যাগনেটাইটের কথা বলা হয়, ম্যাগনেটাইট আকরিক যদি সঞ্চয়ের কথা বলা হয়, তখন প্রথম হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, আমি এই তথ্যগুলো প্রত্যেকটা খনিজ হয়ে গেলে একদম লাস্টে লেখাবো। বোঝা গেছে? চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো খনিজ তেল বা রক অয়েল। নেক্সট লেখো খনিজ তেল। এর প্রচুর ইনফরমেশান রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। ইংলিশে লিখে রাখো রক অয়েল। দেখো ভালো করে শুনে নাও, এই খনিজ তেল এটা কিভাবে আমরা পাই শুনে রাখো। পাললিক শিলাস্তর থেকে এই খনিজ তেল উত্তোলন করা হয়, পাললিক শিলাস্তর থেকে, তাই একে খনিজ তেল বলা হয়। বা অনেক ক্ষেত্রে একে রক অয়েল বলার কারণ একে শিলা তেলও বলা হয়। জাস্ট প্রথম পয়েন্ট লিখে রাখো, পাললিক শিলাস্তর থেকে এটি খনন করা হয় বলে বা এটা উত্তোলন করা হয় বলে, পাললিক শিলা থেকে এটি উত্তোলন করা হয় বলে এটিকে শিলা অয়েলও বলা হয় বা রক অয়েল বলা হয়, শিলা তেল বলা হয়। নোট ডাউন করেছো? এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট। এছাড়া আর একটাও কিন্তু একে স্পেশাল নাম বলা হয়, যেটা হলো তরল সোনা। হ্যাঁ কি না, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে পেট্রোলিয়াম বা খনিজ তেলকে তরল সোনা বা লিকুইড গোল্ড হিসাবে পরিচিত বা লিকুইড গোল্ড বলা হয়। হয়েছে, ভালো করে শুনবে। এরপরে ভারতে যে খনিজ তেল বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তোলন হচ্ছে,
এই যে খনিজ তেল যে উৎপন্ন হচ্ছে, এদের যে সংস্থা ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স বা বিভিন্ন খনিজকে নিয়ে, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? লিখে রাখো 1948 সালে। লিখে রাখো ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স প্রতিষ্ঠিত হয়। যার সদর দপ্তর কোথায়? লিখে রাখো নাগপুর। এগুলো কিন্তু জিকে ফরম্যাটে খুব গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্রের নাগপুরে যার সদর দপ্তর, এটি কিন্তু বিভিন্ন খনিজের আদান প্রদান বা বন্টন সংক্রান্ত নীতি নির্ধারণের জন্য ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স গঠিত হয়। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ, ওএনজিসি। আমরা জানি ওএনজিসি কিন্তু সরকারি একটি বিশেষ তোমার পরিশোধনকারী একটি সংস্থা, যা কত সালে প্রতিষ্ঠিত হয়? যা প্রতিষ্ঠিত হয় 1956 সাল। ভেরি গুড। সদর দপ্তর কোথায়? ভেরি গুড, সুন্দর। সদর দপ্তর হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন। হয়েছে, কোনো অসুবিধা নেই। এরপরে আর একটা কর্পোরেশন বা আর একটা সংস্থা গঠিত হয়, যেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। এটা কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় 1959 সালে। ওকে, কোনো অসুবিধা নেই। এর সদর দপ্তর বলে কোনো ব্যাপার নেই, এটাই ভারতের বিভিন্ন যে বড় শহরগুলিতে কিন্তু সদর দপ্তর রয়েছে। বলো বোঝা গেল কিনা, বলো গেছে? এরপরে ভালো করে শুনে নাও, গুরুত্বপূর্ণ যে পার্টটা রয়েছে, যে এই যে বর্তমানে যে পেট্রোলিয়াম শিল্প, একে বলা হয় আধুনিক শিল্প দানব। খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও। পেট্রোলিয়াম যে শিল্প, এই যে পেট্রোলিয়াম শিল্প, একেই বলা হয় আধুনিক শিল্প দানব। আধুনিক শিল্প দানব, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য কথা। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়, সেটা কিন্তু পেট্রোলিয়াম শিল্পকে। বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে শুনে নাও। এবার এই যে খনিজ তেল যে পেলাম, এটা পরিশোধন করা প্রয়োজন। তাহলে পরিশোধন করলে প্রাথমিকভাবে কি কি পাওয়া যায়? লিখে রাখো, পরিশোধনের পর বলা উচিত কি কি পাওয়া যায়, বলো। পরিশোধনের পর প্রাথমিকভাবে কি কি পাওয়া যায়? হ্যাঁ, ঠিকই বলছো, বলো। না, ন্যাপথা কথাটা ঠিক না, ন্যাপথা হচ্ছে কাঁচামাল হয়। মেন পাওয়া যায় পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন, প্যারাফিন, অকটেন, এগুলো পাওয়া যায়। লিখে রাখো প্রাথমিকভাবে পেট্রোল, যেগুলো মেন প্রোডাক্ট, ডিজেল। প্লেনের যে তেলটা, ওটা পাওয়া যাবে নিষ্কাশন। এখান থেকে নিষ্কাশন হয়, আর ট্রেনের তেল বলা উচিত না, ওটা তো হচ্ছে, ওটা তো আর তেল প্রপার ওয়েতে নয়, ওটা তো একটা গ্যাসিয়াস ফেজে থাকে, যেটা উচ্চ চাপ সৃষ্টি করে। ওটা তো তোমার এই পেট্রোল ডিজেলের মতো তেল ফরম্যাটে থাকে না, ওটা আরেকটু মানে কি বলবো, ওর ঘনত্বটা কম হয়, যেটা উচ্চ চাপ সৃষ্টিতে সক্ষম। ওকে, দেখো পরিশোধন যখন করা হচ্ছে, প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে পেট্রোল, ডিজেল, প্যারাফিন, গ্যাসোলিন, অকটেন। দেখো এগুলো পাওয়া যাচ্ছে প্রধান হিসাবে, প্রাথমিকভাবে এইগুলো পাওয়া যায়। এছাড়া যখন আমরা প্রোডাক্ট উৎপন্ন করার চেষ্টা করি, তখন তার উপজাত দ্রব্য হিসাবে অনেক কিছু পাওয়া যায়। তার মধ্যে কি? লিখে রাখো উপজাত পদার্থ। এইটা কিন্তু পরীক্ষায় আসে। উপজাত বস্তু বা পদার্থ কি হবে, যেটা তোমরা বলতে আরম্ভ করলে? ন্যাপথা, স্যাকারিন, পিভিসি, কৃত্রিম রবার প্রভৃতি। ওকে, এগুলো আমরা উৎপন্ন করার কোনো উদ্দেশ্য থাকে না। আমাদের একটা খনিজ তেল এসছে অপরিশোধিত, সেটা পরিশোধন করব। পরিশোধনের সময় কি পাবো? পেট্রোল, ডিজেল, প্যারাফিন, গ্যাসোলিন, অকটেন, এইগুলো পাবো। এর সঙ্গে উপজাত বস্তু রূপে পাচ্ছি আমরা কি? উপজাত বস্তু রূপে পাচ্ছি ন্যাপথা, স্যাকারিন, কৃত্রিম রবার, প্লাস্টিক, পিভিসি, এইগুলো। হয়েছে, বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে। এরপর যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ভারতের প্রাচীনতম তৈলখনি কোথায় এবং কোন রাজ্যে অবস্থিত, বলা যাবে? ডিগবয়। ভেরি গুড, একদম তাই, ভেরি গুড, ডিগবয়। চলো নেক্সট পয়েন্ট উল্লেখ করো, যে
ভারতের প্রাচীনতম তৈলখনি, ভারতের প্রাচীনতম তৈলখনি, ভারতের প্রাচীনতম তৈলখনি, নোট ডাউন করো ডিগবয়, যেটি কোথায় অবস্থিত, যেটি আসামে অবস্থিত বা বর্তমান অসম বলতে পারি, অসমে অবস্থিত হয়েছে। এবার আর একটা জিনিস জানার দরকার যে এই কোনটা সরকারি কোনটা বেসরকারি, সরকারি কতগুলো সংস্থা রয়েছে, বেসরকারি কতগুলো সংস্থা রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ, আমি একটু পরে নোট ডাউন করিয়ে দিচ্ছি। দেখো, এরপরে ভারতের প্রাচীনতম বললাম, এরপরে ভারতের বৃহত্তম, ভারতের বৃহত্তম বলতে পারবে, এটাও জানা উচিত। স্যার বোম্বে হাই স্যার। বোম্বে হাই, ভেরি গুড, বোম্বে হাই, বোম্বে হাই মহারাষ্ট্র, বোম্বে হাই ব্যাখ্যা লিখে রাখো মহারাষ্ট্র হচ্ছে। এবার এখানটা বিশেষ তথ্য নোট ডাউন করা দরকার, এটা কিন্তু ভাসমান জাহাজের সাহায্যে তোলা হয়। এই ভাসমান দুখানা জাহাজ রয়েছে, যে জাহাজ দুটোর নামও কিন্তু ইম্পর্টেন্ট। কী কী? একটা সাগর সম্রাট, একটা সাগর বিকাশ। এই দুটি জাহাজের সাহায্যে বোম্বে হাইতে খনিজ তেল কী করা হয়, উত্তোলন করা হয়, বা বোম্বে হাই থেকে তেল তোলা হয়। লিখে রাখো সাগর সম্রাট, এটা স্পেশাল পয়েন্ট, অতটা গুরুত্বপূর্ণ নয়। ও সাগর বিকাশ। সাউন্ডটা কমে গেল স্যার। আমার তো আমি তো একই একই সাউন্ডেই কথা বলছি, একটু তোমরা ম্যানেজ করো, লিভ করে জয়েন করো। দেখো, সাগর সম্রাট ও সাগর বিকাশ নামক দুটি ভাসমান জাহাজ থেকে, ভাসমান জাহাজ থেকে তেল উত্তোলন করা হয় বা তেল তোলা হয়। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। লেখা হয়েছে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হয়েছে? চলো দেখো, এবার একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা তো তেল অপরিশোধিত অবস্থায় কি করি, বাইরের দেশ থেকে তো আমদানি করি, হ্যাঁ কি না? এই আমদানি যে করি, কোন দেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে করি বলতে পারবে? কোন দেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ তেল আমদানি করি বলতে পারবে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন দেশ থেকে? না, ইরান থেকে। লিখে রাখো, হ্যাঁ ইরান। ভারত ইরান থেকে সর্বাধিক তেল আমদানি করে। ওকে, সর্বাধিক তেল আমদানি করে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? ভালো করে মনে রাখো যে যদি এই খনি যদি বলা হয়, বিখ্যাত কিছু খনি, তাহলে খনি বা উত্তোলনের দিক থেকে ভারতের প্রথম কোন রাজ্য? ভারতের প্রথম হচ্ছে মহারাষ্ট্র। আর সেকেন্ড কোন রাজ্য? সেটা হচ্ছে গুজরাট। তাহলে মহারাষ্ট্র প্রথম, গুজরাট দ্বিতীয়। এটা কিসের দিক থেকে? এটা এই তৈল উৎপাদক রাজ্য বা তেল উৎপাদক রাজ্য হিসাবে মহারাষ্ট্র প্রথম এবং গুজরাট দ্বিতীয়। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো এবার খনি সম্পর্কে, ভারতে তো বেশি খনি সেই মতো নেই, খুব কমই খনি রয়েছে। এরপর যেটা জানার দরকার, দ্যাট ইজ তৈল শোধনাগার। এই শোধনাগার সম্পর্কে কিন্তু জানা একটু ভালো করে ডিটেলসে দরকার। লিখে রাখো যে ভারতের তৈল শোধনাগার, তৈল শোধনাগার খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো। ভারতে প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? বলা হয়েছে ডিগবয়। কত সালে? 1901 সালে। আর আমি আর ডিটেলসে যাচ্ছি না। প্রাচীনতম তৈল খনিও ডিগবয়তে, আর শোধনাগারও ডিগবয়, যেটা 1901 সালে তৈরি হয়েছে। চলো তাহলে বর্তমানে কটা রয়েছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে 23টি তৈল শোধনাগার বর্তমান। দেখো আসতে বলছি, একটু ভালো করে নোট ডাউন করবে। বর্তমানে 23টি তৈল শোধনাগার বর্তমান। এই 23টির মধ্যে ভালো করে নোট ডাউন করো, 20টি হলো সরকারি আর 3টি হলো বেসরকারি। নোট ডাউন করেছো? হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো এরপরে গুরুত্বপূর্ণ, বৃহত্তম কোনটা? বৃহত্তম তৈল শোধনাগার বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? বৃহত্তম তৈল শোধনাগার কেউ জানো?
কারো কোনো আইডিয়া আছে? চলো লিখে রাখো জামনগর, জামনগর রিফাইনারি, জামনগর আর কি, জামনগর রিফাইনারি। ওকে, এটা কোথায় অবস্থিত? এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। ব্যাকেটে লিখে রাখো এটি হচ্ছে বেসরকারি, বেসরকারি। কার আওতাধীন? RIL এর আওতাধীন। RIL, RIL এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? RIL এর ফুল ফর্ম কেউ বলতে পারবে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। ঠিক আছে, এটা রিলায়েন্স গ্রুপের। এটি কোথায়? গুজরাটের জামনগরে অবস্থিত। এটাকে জামনগর রিফাইনারি DTA বলা হয়। ওকে, এটি হচ্ছে সরকারি বেসরকারি মিলিয়ে সব থেকে বৃহৎ। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এবার যদি তোমার মনে প্রশ্ন আসে যে সরকারির মধ্যে বৃহত্তম কোথায়, লিখে রাখো যে কোচি রিফাইনারি, কোচি রিফাইনারি। রিফাইনারি কথার অর্থ তৈল শোধনাগার। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কেরালার কোচিনে অবস্থিত। ওকে, এটা কার আওতাধীন? এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন। ঠিক আছে, লিখে রাখো এটি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের আওতাধীন। ওকে, যাকে শর্ট ফর্মে কি বলা হয় এটাও জানো তোমরা, BPCL। বুঝতে পারলে? এটা ব্যাকেটে লিখে রাখো সরকারিদের মধ্যে বৃহত্তম। কোশ্চেন যদি তোমাকে নর্মাল বৃহত্তম বলে তাহলে জামনগর বলবো, যদি শুধু সরকারি বলে তাহলে কিন্তু কোচি রিফাইনারি বলবো। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। হ্যাঁ কি না হয়েছে? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। ওকে ওকে, চলো এবার কিছু তেল কোম্পানি, মানে সরকারি যে তেল কোম্পানি রয়েছে, এই সরকারি তেল কোম্পানিকে কটা ভাগে আমরা ভাগ করতে পারি একটু নোট ডাউন করে নিতে হবে। লিখে নাও যে তেল কোম্পানি, এটা কিন্তু পুরো জিকের মতো। তৈল কোম্পানি, মোটামুটি তৈল কোম্পানিকে, যে তৈল কোম্পানি সরকারি অনুযায়ী, বেসরকারিটা পরে লেখা আছে তিনখানা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, HPCL, ভারত পেট্রোলিয়াম, তারপরে তোমার চেন্নাই পেট্রোলিয়াম আর ONGC। মোটামুটি এই কয়েকটা ভাগে ভাগ করা যায়। লিখে নাও। ফার্স্টে নোট ডাউন করো যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ওকে, তারপর লিখে নাও HPCL, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ওকে, এরপর লিখে নাও যে হচ্ছে BPCL, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ওকে, এরপর লিখে নাও যে চেন্নাই পেট্রোলিয়াম, লাস্টে একটা লিখে নাও ONGC। ওকে, লেখা হয়েছে। মোটামুটি এই 5 প্রকার সরকারি রয়েছে। এরপর এই সরকারিগুলো কোথায় কোথায় বর্তমান একটু পরপর লিখে নিতে হবে। এর আন্ডারে 1, 2, 3 করে যতটা সম্ভব লেখা যায় একটু তোমরা ভালো করে লিখে নাও, তাহলে দেখবে মনে থাকবে। বারাউনি, দেখো 4 নম্বরটা চেন্নাই পেট্রোলিয়াম। ওকে, চেন্নাই পেট্রোলিয়াম। দেখো আরও দুটো আছে, আমি আলাদা করে লেখাচ্ছি। বারাউনি। সেকেন্ড, গুজরাট রিফাইনারি, যেটি অবস্থিত হচ্ছে কয়ালিতে। ওকে, 3 নম্বর হচ্ছে হলদিয়া, 4 নম্বর মথুরা, 5 নম্বর পানিপথ, 6 নম্বর ডিগবয়। একটু ছোট ছোট করে লিখে নাও, ডিগবয়। তারপরে বঙ্গাইগাঁও, তারপর লিখবে হচ্ছে গুয়াহাটি। 9 নম্বর লেখো পারাদ্বীপ। 9টা লেখা হয়েছে। 9টা প্রত্যেকে লিখতে পেরেছো?
হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলো আমাকে। বারাউনি গুজরাট, যেটা গুজরাটের কয়ালিতে বর্তমান। হলদিয়া, মথুরা, পানিপথ, ডিগবয়, বঙ্গাইগাঁও, পানিহাটি, পারাদ্বীপ। হচ্ছে। এবার চলো, এবার একটু তোমরা মানে শুনে নাও, লেখার জায়গা থাকলে আলাদা করে লিস্ট করে লিখতে পারো। দেখো বারাউনি কোন রাজ্যে অবস্থিত, শুনে রাখো। কোন রাজ্যে অবস্থিত কেউ বলতে পারবে? বারাউনি কোন রাজ্যে অবস্থিত? বারাউনি হচ্ছে বিহারে অবস্থিত। সাইডে ছোটো করে পারলে লিখে রাখতে পারো, বিহারে অবস্থিত। গুজরাটে বুঝতেই পারছো, কয়ালি বা গুজরাট রিফাইনারি, এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। হলদিয়া পশ্চিমবঙ্গে অবস্থিত। মথুরা ইউপিতে অবস্থিত। পানিপথ রিফাইনারি ব্যাকের লিখে রাখো, হরিয়ানাতে অবস্থিত। ডিগবয় রিফাইনারি, এটি হচ্ছে ডিগবয় শহরে আসামে অবস্থিত। বঙ্গাইগাঁও রিফাইনারি, এটি বঙ্গাইগাঁও বা যেটি আসামে অবস্থিত। হ্যাঁ, গুয়াহাটি রিফাইনারি, এটি গুয়াহাটি যেটি আসামে অবস্থিত। ওকে, লাস্ট 9 নম্বর পারাদ্বীপ, সেটি উড়িষ্যায় অবস্থিত। বলো কোনো অসুবিধা আছে কি না, বলো বুঝতে পারলে কি না, বোঝা গেছে তো? এরপরে চলেছ এইচপিসিএল। এইচপিসিএল এর লিখে রাখো 1 নম্বরে মুম্বাই রিফাইনারি, যেটি মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। 2 নম্বর লিখে রাখো বিশাখাপত্তনম রিফাইনারি, রাজ্য বলার দরকার নিশ্চয়ই। লাস্ট লিখে রাখো গুরু গোবিন্দ সিং রিফাইনারি, যা ভাতিন্ডা শহরে, যেটা পাঞ্জাবে অবস্থিত। হচ্ছে ব্যাকের লিখে রাখো MITTAL, মানে এটা এইচপিসিএল এর আন্ডারে হলেও এখানে সহযোগী মিত্তাল গোষ্ঠী কিন্তু এই তৈল কোম্পানির সঙ্গে জড়িত, বা এই 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 খনিজ শোধনাগারের সঙ্গে জড়িত। হয়েছে, কোনো অসুবিধা নেই, বলো বুঝতে পারলে কি না? চলো এরপরে বিপিসিএল এর 1 নম্বর লেখো। বিপিসিএল এর ফুল ফর্ম কি একটু আগেই বললাম আমি, যে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বলা হয়েছে। 1 নম্বর লেখো কোচি কেন গুরুত্বপূর্ণ বলা হয়ে গেছে, যে সর্ববৃহৎ সরকারি। তারপর লেখো মুম্বাই, ব্যাকের লেখো মাহাউল, তাহলে মুম্বাই মাহাউল রিফাইনারি, যেটি বিপিসিএল এর নিয়ন্ত্রণাধীন। ওকে, কোনো অসুবিধা নেই। কোচিটা হচ্ছে কেরালায় অবস্থিত, মুম্বাই এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রে অবস্থিত। 3 নম্বর এইটা দিয়ে কোশ্চেন আসে, বিনা রিফাইনারি কোন কোম্পানির আওতায়, এটা যেমন কোশ্চেন আসে। এই বিনা কোথায় অবস্থিত? বিনা রিফাইনারি, বিনা শহর, যেটি মধ্যপ্রদেশ বা এমপিতে অবস্থিত। হচ্ছে, বলো আমায়, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হচ্ছে। এরপরে 4 নম্বর আর একটা আছে, লিখে রাখো যে নুমালিগড় রিফাইনারি, যেটি আসামে অবস্থিত। ভেরি গুড, সুন্দর। নুমালিগড় রিফাইনারি, যেটি আসামে অবস্থিত। দেখো আমি এই যে রিফাইনারিগুলোর কোন রাজ্যে অবস্থিত বলিনি, তোমরা কিন্তু লিখে নিও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এখান থেকে। কোনো রিফাইনারি বলে দেবে এটি কোন কোম্পানির নিয়ন্ত্রণাধীন, এটাও যেমন ইম্পর্টেন্ট, বা এটি কোন রাজ্যে অবস্থিত সেটা ইম্পর্টেন্ট। এই যে বিনা রিফাইনারি, যেটি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নিয়ন্ত্রণাধীন, এটার কিন্তু কোশ্চেন আমি অনেক পরীক্ষায় দেখেছি। তুমি যদি সাব ইন্সপেক্টরের মেন্স প্রিলিমিনারির কোশ্চেন দেখো, তাহলে কিন্তু সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি কোশ্চেনে বিনা রিফাইনারি থেকে কোশ্চেন এসছে। তুমি কিন্তু সেটা জিওগ্রাফি হিসেবে কনসিডার করতে পারো, আবার স্ট্র্যাটেজিক হিসেবে কনসিডার করতে পারো। হচ্ছে। চলো নেক্সট, চেন্নাই পেট্রোলিয়ামের মধ্যে 1 নম্বর নোট ডাউন করবে যে মানালি রিফাইনারি, যেটি মানালি বলতে এখানে কুলু মানালি ব্যাপারটা নয়, এটা কিন্তু চেন্নাই শহরের কাছে মানালি, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। আর 2 নম্বর লিখে নাও যে নাগাপত্তনম। দেখো চেন্নাই রিফাইনারি দুটোই কিন্তু সহজ জিনিস, যে এটি দুটোই তোমার তামিলনাড়ুতে অবস্থিত। লেখা হচ্ছে, হ্যাঁ কি না? হয়েছে তো? হয়েছে। দেখো এবার এটা চেন্নাই পেট্রোলিয়ামের করলাম। লাস্ট ওএনজিসির আন্ডারে 1 নম্বর লেখো যে টাটিপাকা। একটু অসুবিধা হলে দেখে নিতে হবে। টাটিপাকা, TATIPAKKA, টাটিপাকা, এটা কোথায় অবস্থিত? এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ব্যাকেটে লিখে নাও অন্ধ্রপ্রদেশ, নাহলে ভুলে যাবে। আর লাস্ট নোট ডাউন করবে ম্যাঙ্গালোর কোন রাজ্যে অবস্থিত? ম্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকে অবস্থিত।
ওকে, একটা টাটিপাকা আর একটা হচ্ছে ম্যাঙ্গালোর। কোনো অসুবিধা হলে বলবে আমাকে, এটা ওএনজিসির নিয়ন্ত্রণাধীন। এবার আমাকে গুণে বলো যে 23টা হলো কি না, এই 23টা বলি, সরি 20টা হলো কি না। এটা সরকারি রেখে, সরকারি তেল কোম্পানি, ব্যাকেটে সরকারি, এটা সরকারিতে গুণে বলো আমাকে প্রত্যেকটা, সবগুলো কাউন্ট করে যে 20খানা হচ্ছে কি না। হলে বলবে আমাকে। হ্যাঁ স্যার 20টা। ওকে, চলো এরপরে নোট ডাউন করবে বেসরকারি। আচ্ছা, প্রত্যেকের লেখা হচ্ছে, আমি পেজ উল্টাতে পারি? চলো, স্যার বলো বলো বলো। স্যার বারাউনিটা কি বিহার আছে? বারাউনিটা বিহার রাজ্য, একদমই তাই। প্রথমে আরেকবার বলে দিচ্ছি, বারাউনি বিহার, কয়ালি গুজরাট, হলদিয়া পশ্চিমবঙ্গ, মথুরা ইউপি, পানিপথ হরিয়ানা, ডিগবয় বঙ্গাইগাঁও গুয়াহাটি তিনটেই আসাম, পারাদ্বীপটা উড়িষ্যা। ঠিক আছে, চলো। আর গুরু গোবিন্দ সিংটা হচ্ছে তোমার ভাতিন্ডা শহরে, যেটা পাঞ্জাবে অবস্থিত। এদিকে চলে এসো, যে নুমালিগড় হচ্ছে তোমার আসাম, বিনা হচ্ছে মহারাষ্ট্র, সরি মধ্যপ্রদেশ, আর টাটিপাকা এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে, আর ম্যাঙ্গালোরটা কর্ণাটকে। দেখো আমি যেগুলো নামগুলো বললাম, এই প্রত্যেকটা নামের পরে না রিফাইনারি বা তৈল শোধনাগার কথাটা কিন্তু অ্যাড। শুধু বারাউনি বলে ব্যাপারটা নয়, বারাউনি রিফাইনারি বা বারাউনি তৈল শোধনাগার, এইভাবে কিন্তু করা হয়। হয়েছে, দেখো প্রচুর তথ্য কিন্তু এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে, তোমাদের কাজ কিন্তু মুখস্থ করে নেওয়া। মনে হচ্ছে না দুটো করতেই আমার এতটা টাইম চলে গেল, মনে হচ্ছে না শেষ হয় বলে। বহু বাকি এখনও, বহু বাকি বলতে অনেক কিছু তথ্যই বাকি আছে। চলো আর একটা ক্লাস আমি এই সপ্তাহতেই রোববারের দিকে ফাঁকা আছে, প্রোভাইড করব, দেখে নিও। ওকে, চলো নেক্সট নোট ডাউন করো যে বেসরকারি ব্যবস্থাপনায়, বেসরকারি, দেখো বেসরকারিতে মোটামুটি একটা কোম্পানি রয়েছে RIL লিমিটেড LTD, যেটা রিলায়েন্স ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডও বলা হয়। ঠিক আছে, এবার এর কিন্তু দুটো জায়গা বর্তমান, দুটোই জামনগরে, কিন্তু মানে এটা আলাদা, দুটোই জামনগর। জামনগরটা কোথায়? জামনগরটা গুজরাটে, দুটোই জামনগরে বর্তমান। একটাই বলা হয় জামনগর DTA, আর একটাকে বলা হয় ACZ। ওকে, এই দুটোই কিন্তু গুজরাটে অবস্থিত। বোঝা গেল, এই দুটোই কিন্তু গুজরাটে অবস্থিত। বুঝতে পারলে? গুরুত্বপূর্ণ। এবার 2 নম্বর লিখে রাখো এসআর অয়েল লিমিটেড, এসআর অয়েল লিমিটেড, এসআর অয়েল লিমিটেড। এসআর অয়েল লিমিটেড একটি শহরে বর্তমান, সেটি হচ্ছে ভাদিনার। ওকে, যে ভাদিনারও গুজরাটে অবস্থিত। ওকে, যখন আমি ইন্ডাস্ট্রি পড়াবো তখন দেখবে যে কোনো ইন্ডাস্ট্রি, বেশি সমস্ত ইন্ডাস্ট্রি নয় মহারাষ্ট্র নয় গুজরাট। এই কারণে ওই মহারাষ্ট্র গুজরাটের আর্থসামাজিক পরিকাঠামো আমাদের থেকে অনেকটাই এগিয়ে। ঠিক আছে, কারণ কোম্পানির সেট আপগুলো ওইখানে বেশিরভাগ হয়েছে। যখন আমি পরের চ্যাপ্টার মানে এই খনিজ হয়ে যাওয়ার পরে যখন শক্তি পড়াবো, শক্তির পর যখন শিল্প যাবো, দেখবে ভারতের শিল্পগুলো বেশিরভাগই কিন্তু পশ্চিম ভারত কেন্দ্রিক। ওকে, চলো সেই মতো যদি আমাদের তাহলে পশ্চিমবঙ্গের স্পেশাল ব্যাপার কি, পশ্চিমবঙ্গের দিক থেকে বলতে গেলে পশ্চিমবঙ্গ অনেকটা কৃষি নির্ভর। ওকে, এটা কিন্তু যখন কৃষির সময় আমি দেখেইছো তোমরা। হয়েছে, তাহলে এই হচ্ছে তোমার তেল, এইগুলো হচ্ছে তোমার পুরোপুরি খনিজ তেলের ব্যাপার স্যাপার। বোঝা গেছে? চলো লাস্ট আজকে একটা টপিক লিখে রাখো, 5 মিনিটের ছোটো টপিক, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। আজকে ম্যাঙ্গানিজ করে শেষ করব। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ সংকেত হচ্ছে MN, প্রত্যেকেই জানি আমরা। নোট ডাউন করো ম্যাঙ্গানিজ, ভালো করে দেখো। ম্যাঙ্গানিজ হচ্ছে এমন একটা বিশেষ ধাতু বলা যায়, ধাতু তো অবশ্যই ধাতু, যা আকরিক হিসাবে উত্তোলন করা হয়। সেই আকরিকের নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট নোট ডাউন করো আকরিক সমূহ, আকরিক সমূহ, আকরিকের নাম ইম্পর্টেন্ট। দেখো যখন আমি কেমিস্ট্রি ধাতুবিদ্যা পড়াবো তখন কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট 1 নম্বর আকরিকের নাম লিখে রাখো যে পাইরোলুসাইট, পাইরোলুসাইট। 2 নম্বর আকরিকের নাম লেখো যে ব্রুনাইট, ব্রুনাইট। 3 নম্বর লিখে রাখো যে সিলোমিলেন, সিলোমিলেন।
4 নম্বর লিখে রাখো যে ক্রিপ্টোমিলেন। ক্রিপ্টোমিলেন, ওকে, এগুলো হচ্ছে আকরিক সমূহ। কোনো অসুবিধা থাকলে বলবে। এবার যেটা দরকার যেটা জানা উচিত যেটা, সেটা হচ্ছে পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট করে ম্যাঙ্গানিজ বর্তমান। যে পার্সেন্টগুলো বললাম এগুলো কিন্তু, যেমন আমি কয়লার সময় বলেছিলাম কার্বনের পার্সেন্টেজ, লোহার সময় বলেছিলাম লোহার পরিমাণের পার্সেন্টেজ, এখানে ম্যাঙ্গানিজের পার্সেন্টেজ। হ্যাঁ নমিতা কি বলছো বলো? সিলোমিলেন, ওকে, লিখে রাখো পাইলুসাইটে 63% ম্যাঙ্গানিজ থাকে, ব্রুনাইটে 58.5% ম্যাঙ্গানিজ বর্তমান, সিলোমিলেনে 45% ম্যাঙ্গানিজ বর্তমান, আর ক্রিপ্টোমিলেনে প্রায় 42% ম্যাঙ্গানিজ বর্তমান। বোঝা গেছে? এইগুলো মোটামুটি 4টে গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিজের আকরিক হচ্ছে। চলো, খুব গুরুত্বপূর্ণ। এবার লিখে নাও যে উৎপাদক অঞ্চল। উৎপাদক অঞ্চল কেউ আমাকে বলতে পারবে? এটা জিকের মতো প্রশ্ন, যে ভারতের কোন রাজ্য ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম? মধ্যপ্রদেশ স্যার। না, উড়িষ্যা। কর্ণাটক স্যার। উড়িষ্যা, উড়িষ্যা, উড়িষ্যা প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয়, মধ্যপ্রদেশ তৃতীয় হচ্ছে। চলো, ফার্স্ট 1 নম্বর লিখে নাও উড়িষ্যা। উড়িষ্যার কোথায় কোথায় পাওয়া যায়? দেখো, শেষ যে পরীক্ষা, পুলিশের যে শেষ পরীক্ষা হলো লকডাউন, যে এপ্রিলে পড়ার আগে ফেব্রুয়ারিতে না মার্চে একটা পরীক্ষা হলো, যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের পরীক্ষা, সেখানে কিন্তু প্রশ্ন এসেছিল যে নিচের কোন জায়গাটিতে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। 4টে জায়গার নাম এসেছিল, যার মধ্যে কালাহান্ডি গুরুত্বপূর্ণ ছিল এবং কালাহান্ডি অপশানে ছিল। লিখে নাও কালাহান্ডি, উড়িষ্যার কালাহান্ডি। অনেকে জানতো, অনেকে জানতো না। লিখে রাখো ময়ূরভঞ্জ। ওই জন্য নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা আরও বই ঘাঁটো, তথ্য ঘাঁটো, যদি কোনো এক্সট্রা নাম অ্যাড হয় আমার নোটের সঙ্গে কিন্তু তোমরা অ্যাড করে নাও, ওকে। লিখে নাও সুন্দরগড়, কেওনঝড়, যেন কোনো নাম বাদ না যায়। কোরাপুট, দেখো আমার হয়তো কোনো নাম মিস হয়ে যাচ্ছে, মনে পড়ছে না, তোমাদের যেন নাম যেন মনে থাকে। সেকেন্ড, এটা কিন্তু ফার্স্ট, ব্যাকেটে লিখে নিতে পারো ফার্স্ট বলে। সেকেন্ড নোট ডাউন করবে, সেকেন্ড মানে দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র, মহারাষ্ট্রে কোথায় কোথায় পাওয়া যায়? লিখে রাখো নাগপুরের রামডুংরি, নাগপুরের রামডুগুরি, ভান্ডারা, গুমগাঁও, আর একটা নাম হচ্ছে কোদারগাঁও। আমি বারবার বলছি, আমি যে নামগুলো লেখাচ্ছি এটা আলটিমেট তা কিন্তু ভাববে না। প্রত্যেকে বিভিন্ন 9-10-এর বই, কার্তিকচন্দ্র মণ্ডল, যেখানে দেখো অনেক রকম বই আছে, তো বই ঘাঁটো, যদি বই ঘেঁটে আরও নাম অ্যাড হয় সঙ্গে সঙ্গে অ্যাড করবে। আমি ফাঁকা স্পেস রাখতেই বলছি, প্রত্যেক ফাঁকা লিখতেই বলছি, ওকে। নেক্সট লেখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ তৃতীয়, থার্ড উৎপাদনের নিরিখে। তাহলে এর মধ্যে কোনটা? লিখে রাখো বালাঘাট জেলার কাঠগেড়িয়া, লাঙ্গুর, জব্বলপুর, ওকে। এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এছাড়াও নোট ডাউন করো ঝাড়খণ্ডে প্রায় কম বেশি সমস্ত খনিজই পাওয়া যায়। লিখে রাখো যে ধানবাদ, পশ্চিম সিংভূম, হয়েছে। লাস্ট লিখে রাখো যে কর্ণাটকে কোথায় পাওয়া যায়? লিখে রাখো চিত্রদুর্গ, বেলারি। বলো হয়েছে কি হয়নি? প্রত্যেকে নোট ডাউন করেছো? হয়েছে। এবার একটা জিনিস বলে নিই, আরেকটা গুজরাটে কোথায় একটা যেন ছিল, এটা গুজরাট বলে তো লেখো। গুজরাটেও ছিল,
হ্যাঁ, ভদোদরা জেলা, ভদোদরা জেলা, জাস্ট এইটুকু লিখে রাখো, ভদোদরা জেলা। আমার এরপর একটা নামটা আমার ঠিক ক্লিয়ারলি আমার মনে নেই কোন জায়গায় অ্যাকচুয়ালি, সেটা ভদোদরা জেলা বলে লিখে রাখো। তোমরা যদি কোনো বইয়ে দেখো যে গুজরাটের কোনো প্রপার নাম পাচ্ছ, লিখে নিতে পারো। এবার যেটা প্রশ্ন আসে, একটা লাস্ট টপিক, যে এই যে ম্যাঙ্গানিজ এত যে উৎপন্ন হচ্ছে, এগুলোর ব্যবহার কি বলতে পারবে? এই ম্যাঙ্গানিজের ব্যবহার কি বলা যাবে? ম্যাঙ্গানিজের ব্যবহার কি কেউ কেউ পারবে? স্যার, হুম, ইস্পাতের সঙ্গে মেশালে ইস্পাত বেশি কঠিন হয়। ভেরি গুড, একদম পারফেক্ট অ্যান্সার। নোট ডাউন করো, লৌহ ইস্পাত শিল্পে লোহাকে শক্ত করার জন্য ব্যবহৃত হয়। লৌহ ইস্পাত শিল্পে, লৌহ ইস্পাত শিল্পে ইস্পাতকে শক্ত করার জন্য, ইস্পাতকে শক্ত করার জন্য ব্যবহৃত হয়। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লৌহ ইস্পাত শিল্পে ইস্পাতকে শক্ত করার জন্য এই ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। কোশ্চেন কিন্তু আসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বলো, এতটা পর্যন্ত প্রত্যেক হয়েছে না হয়নি? হয়েছে তো? চলো, এই হলো আমাদের আজকের টোটাল টপিক। এখানেও শেষ হলো না, কারণ এখনও অনেকগুলো খনিজ বাকি, যেমন বক্সাইট, অভ্র, তামা, টিন, টাংস্টেন, চুনাপাথর, ডলোমাইট, এগুলো আমরা জিপসাম, এগুলো আমি আলাদা করে প্রত্যেকটা নোট ডাউন করাবো। তারপরে যে কোন রাজ্য কোন কি সঞ্চয়ের দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভিন্ন রাজ্য অনুযায়ী সম্পদের উৎপাদন, এটা 19-20 ডেটা অনুযায়ী আমি কিন্তু লেখাবো, যে কয়লায় প্রথম, আকরিকে প্রথম, ম্যাঙ্গানিজে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা কিন্তু আমি নোট ডাউন করিয়ে রাখবো। ওকে, এরপরে শুধুমাত্র এখানে শেষ নয়, এরপরে যেটা গুরুত্বপূর্ণ জিকের ফরম্যাটের জন্য, যে আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, যে সংস্থাগুলো বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে, হ্যাঁ কি না? যেমন খনি উন্নয়ন সংস্থা, ভূতত্ত্ব সমীক্ষণ সংস্থা, যেটাকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয়, হ্যাঁ কি না? ভারতের স্বর্ণ খনি সংস্থা, ভারত গোল্ড মাইন্স, এগুলো কোন বছর স্থাপন করা হয়, এগুলির সদর দপ্তর কোথায়, এগুলির উদ্দেশ্য কী, বোঝা গেছে? এইগুলো কিন্তু আমি পরের দিন একটা ক্লাসে কিন্তু আমি শেষ করতেই হবে। ওকে, চলো, আজকে যেটা করেছি আশা করি এখান থেকে কোনো সমস্যা নেই, প্রত্যেকে ফেস করে নোট ডাউন করতে পেরেছো। এগুলো একটু ঘরে পড়তে থাকো, এগুলো জিকের জন্য, যে কোনো পরীক্ষায় জিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে তো? চলো, আজকে তাহলে এতটাই। ওকে, চলো।